আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা প্রথমে পড়ব সেল। স্পেশালি আমরা পড়ব হিউম্যান সেল সম্পর্কে আজকে আমরা বিস্তারিত পড়ব। সবার আগে আমরা পড়ব সেলের ডেফিনিশন। সেল কাকে বলে? সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য বডি। এটাকে কখনো কখনো বিল্ডিং ব্লকও বলা হয়। তার মানে হলো যে একটা বিল্ডিং তৈরি করার জন্য যেরকম অনেকগুলো ইটের প্রয়োজন হয়, সেই ইটগুলো একটা আরেকটার উপর বসিয়ে যেভাবে বিল্ডিং তৈরি করা হয়, সেরকমই একটা সেল, অনেকগুলো সেলকে একটার পর একটা বসিয়ে একটা হিউম্যান বডি তৈরি করা হয়। কিছু হিউম্যান সেল সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আছে, অনেকগুলো তথ্য আছে। যেমন একটা হিউম্যান বডি, একটা মানুষের শরীরে প্রায় 200 ধরনের সেল থাকে। এটা হলো ধরন, প্রায় 200 ধরনের সেল থাকে। আর সংখ্যার দিক থেকে এটা 60 to 200 ট্রিলিয়ন সেল থাকতে পারে একজন মানুষের শরীরে। এটা মানুষের শরীরের আকার আকৃতির উপরে নির্ভর করে এই সেলের সংখ্যাটা নির্ভর করে। 60 থেকে 200 ট্রিলিয়ন পর্যন্ত হতে পারে। এই সেল হিউম্যান বডিতে বিভিন্ন আকারে থাকে, বিভিন্ন আকৃতিতে থাকে। এটা কখনো মাছের আঁশের মতো একেবারে পাতলা থাকতে পারে, এটা কখনো কখনো একটু উঁচু থাকতে পারে, কিউব আকারের থাকে, দৈর্ঘ্য প্রস্থ সমান এরকম থাকতে পারে। এটা আবার কলামার থাকতে পারে, লম্বা থামের মতো হতে পারে, এটা গোল হতে পারে, এটা ডিম্বাকৃতির হতে পারে, বিভিন্ন আকারে আকৃতির হতে পারে। এই সেল মানবদেহে হিউম্যান বডিতে সবচেয়ে বড় যে সেল, সেই সেলটা হলো ওভাম। এটা এক ধরনের জনন কোষ, স্ত্রী জনন কোষ। এটাকে ডিম্বাণু বলে বাংলায়, যেটা সাধারণত মানুষ তৈরির কাজে ব্যবহৃত হয়। আর সবচেয়ে লম্বা সেল, লংগেস্ট সেল অফ দ্য বডি, লংগেস্ট সেল হলো নার্ভ সেল। আর সবচেয়ে ছোট ক্ষুদ্র যে সেল, সেটা হলো স্পার্ম। এটা একটা জনন কোষ, এটা পুরুষ জনন কোষ। সেল সম্পর্কে আরও কিছু কথা আছে, যেমন একটা সেলের লেন্থটা 5 মাইক্রোমিটার থেকে 50 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। যত ধরনের সেল আছে আমাদের বডিতে, হিউম্যান বডিতে, সবগুলা সেলকে মোটামুটি মোটা দাগে দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো সোমাটিক সেল, আর একটা হলো জার্ম সেল। সোমাটিক সেলই আমাদের শরীরে সবচেয়ে বেশি, অনেক বেশি। সোমাটিক মানে আমাদের শরীর গঠন করার জন্য যত ধরনের সেল আছে, সব ধরনের সেলকেই সোমাটিক সেল বলা হয়। আর শুধুমাত্র জনন কোষ যেগুলো বংশবৃদ্ধির কাজে ব্যবহৃত হয়, সেই সেগুলোকে বলা হচ্ছে জার্ম সেল। একটা সেলের মধ্যে 3 ধরনের বস্তু থাকতেই হবে, অবশ্যই থাকতে হবে। এটাকে বলা হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্টস অফ সেল। তার মধ্যে একটা হলো সেল মেমব্রেন, আরেকটা হলো প্রোটোপ্লাজম, বা এটাকে সাইটোপ্লাজমও বলা যায়, সাইটোপ্লাজম। আরেকটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে যেটা সেলে থাকতেই হবে, সেটা হলো নিউক্লিয়াস। তার মানে আমরা বলতে চাচ্ছি বা বলতে পারি যে একটা সেলের মধ্যে
সেল মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকতেই হবে, না হলে আমরা ওই বস্তুটাকে সেল বলতে পারবো না। একটা টিপিক্যাল সেল বা আদর্শ সেল কখনোই, আদর্শ কোষ কখনোই বলা যাবে না। সবার আগে এখন আমরা একটা সেলের একটা ছবি দেখি। আমরা দেখতে পাচ্ছি একটা স্ক্রিনের একটা সেলের ছবি। এখানে ঠিক মাঝখানে একটা নিউক্লিয়াস, আর এর মধ্যে নিউক্লিয়াসের চারপাশে অনেকগুলো বস্তু আছে। এটা আসলে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে এই বস্তুগুলো ভাসতে থাকে, আর তার চারপাশে আমরা একটা আবরণ দেখতে পাচ্ছি, এটা হলো সেল মেমব্রেন। এখন আমরা এই সেলের 3টা কম্পোনেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সবার আগে সেল মেমব্রেন। সেল মেমব্রেনটা এক ধরনের লিপিড বা চর্বি জাতীয় বস্তু দ্বারা তৈরি। এটার 2টো লেয়ার থাকে এবং এই সেল মেমব্রেনটাই অন্য সেল থেকে বা আলাদা এই সেলের বাইরের এনভায়রনমেন্ট থেকে এই সেলের ভিতরের বস্তুগুলোকে আলাদা করে রাখে। আর সেল মেমব্রেন সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে অন্য আরেকটা লেকচারে বলবো ইনশাল্লাহ। এবার আমরা নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করব। একটা নিউক্লিয়াসে 4 ধরনের বস্তু থাকে। প্রথমত নিউক্লিয়ার মেমব্রেন, এটা অনেকটা সেল মেমব্রেনের মতোই। তারপর থাকে নিউক্লিওপ্লাজম, এটাও সেলের যে সাইটোপ্লাজম আছে তার মতোই। নিউক্লিয়াসের ঠিক কেন্দ্রে একটা বস্তু থাকে যেটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস, আর এই কেন্দ্রের সাথে যুক্ত থাকে, তার সাথে ভাসতে থাকে কিছু বস্তু যেটাকে বলা হচ্ছে ক্রোমাটিন। এটা অ্যাকচুয়ালি ক্রোমোজোম সেলের, যেটা বংশগতি বলা হয়, বংশগতির ধারক বাহক বলা হয় ক্রোমোজোম। এটার ভিতরে থাকে ডিএনএ। তাহলে আমরা দেখলাম যে একটা নিউক্লিয়াসের মধ্যে 4টা বস্তু থাকে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আর ক্রোমোজোম। নিউক্লিয়ার মেমব্রেনে ছোট ছোট ছিদ্র থাকে যেন এই নিউক্লিয়াসটা সেলের অন্যান্য অংশের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। এবার আমরা সাইটোপ্লাজম সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা একটা সেলের ছবি। সেই সেলের মধ্যে সাইটোপ্লাজম আছে সেলের ভিতরে। সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো বস্তু আছে। সেই বস্তুগুলোকে বলা হয় অর্গানিলিজ, সেল অর্গানিলিজ। যেমন এখানে অনেক ধরনের অনেকগুলো সেল অর্গানিলিজ থাকে। মূলত এই অর্গানিলিজকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো মেমব্রেনাস আর একটা হলো নন মেমব্রেনাস। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো মাইটোকন্ড্রিয়া, তারপর মাইক্রোটিবিউল, সেন্ট্রোজোম, লাইসোজোম, গলজি অ্যাপারেটাস, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো আবার 2 ধরনের হয়। একটা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেক ধরনের হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ হওয়ার পিছনে কারণ হলো এটার গায়ে রাইবোজোম লাগানো থাকে। তার মানে যেসব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে সেগুলোকে বলা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেগুলাতে রাইবোজোম থাকে না সেটাকে বলা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আরও
ধরনের ইম্পর্ট্যান্ট অর্গানেলি আছে, সেটা হলো গলজি অ্যাপারেটাস। আরও কিছু আছে, যেমন মাইক্রো টিউবুল বলেছি, মাইক্রোফিলামেন্ট, কখনো কখনো ক্রোমাটিন থাকে, কালার থাকে, পার অক্সিজোম বলে আরেকটা অর্গানেলি আছে। আর সেলের মধ্যে, হিউম্যান সেলের মধ্যে কখনো কখনো সিক্রেটরি ভেসিকল থাকে, কিছু কিছু সিক্রেট করার জন্য ভেসিকল থাকে, আর সামান্য কিছু খালি জায়গা থাকে যেটাকে ভ্যাকুউল বলে, ভ্যাকিউম থাকে।